1922 সালের এপ্রিল মাস। জার্মানির বাভারিয়া অঞ্চলের একটা ছোট্ট গ্রাম। গ্রামের বাইরে লোকালয় থেকে একটু দূরে একটা নির্জন খামার বাড়ি ছিল। নাম হিন্টারকাইফেক। সাধারণ একটা খামার বাড়ি। সেখানে থাকতো একটি পরিবার। কিন্তু এপ্রিলের এক সকালে যখন লোকজন সেই বাড়িতে পৌঁছালো, তখন তারা এমন একটা দৃশ্য দেখতে পেল যার উত্তর খুঁজতে পুলিশকে 100 বছরেরও বেশি সময় ধরে ব্যর্থ হতে হয়েছে। বাড়ির 6 জন মানুষ মারা গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল অন্য কিছু। বাড়ির গরুগুলোকে তখনও নিয়মিত খাবার দেওয়া হচ্ছিল। রান্নাঘরেও খাবার ছিল, চুলায় নিয়মিত আগুন জ্বলছিল। মানে কেউ একজন হত্যার পরেও বাড়িটা ছেড়ে যায়নি। কেউ সেখানে ছিল। কেউ মৃত 6 জন মানুষের সঙ্গে একই বাড়িতে কয়েকদিন কাটিয়েছিল। কিন্তু সে কে? কেন সে সেখানে ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি হত্যার আগে থেকে ওই বাড়িতে লুকিয়ে ছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজও নিশ্চিতভাবে জানা যায়নি। চলুন ফিরে যাই সেই রাতের দিকে। হিন্টারকাইফেকের বাড়িতে থাকতেন আন্দ্রেয়াস গ্রোবার এবং তার স্ত্রী সেসিলিয়া গ্রোবার। তাদের সঙ্গে থাকতেন তাদের একমাত্র মেয়ে ভিক্টোরিয়া গ্রেভিয়েল। ভিক্টোরিয়া তখন বিধবা। তার স্বামী কার্ল গেব্রিয়েল প্রথম বিশ্বযুদ্ধের সময় মারা গিয়েছিলেন। ভিক্টোরিয়ার সঙ্গে থাকতো তার 2 সন্তান, 7 বছরের মেয়ে সেসিলিয়া এবং 2 বছরের ছেলে জোসেফ। অর্থাৎ বাড়িতে তখন মোট 5 জন পরিবারের সদস্য ছিলেন। আর ষষ্ঠ ব্যক্তি ছিলেন মারিয়া বাউমগার্টনার। তিনি পরিবারের কেউ ছিলেন না, তিনি ছিলেন নতুন গৃহকর্মী। মারিয়া 1922 সালের 31 মার্চ হিন্টারকাইফেকের বাড়িতে কাজ শুরু করতে এসেছিলেন। সেটাই ছিল তার প্রথম দিন, আর কয়েক ঘন্টার মধ্যেই সেটাই হয়ে গেল তার জীবনের শেষ দিন। এর কয়েকদিন আগে থেকে বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছিল। এক সকালে আন্দ্রেয়াস গ্রোবার তার বাড়ির আশেপাশে বরফের উপর কিছু পায়ের ছাপ দেখতে পান। পায়ের ছাপগুলো জঙ্গলের দিক থেকে এসে সোজা বাড়ির ভেতরে ঢুকে, কিন্তু ফিরে যাওয়ার কোনো পায়ের ছাপ ছিল না। যেন কেউ জঙ্গল থেকে বাড়িতে ঢুকেছে, তারপর আর বের হয়নি। আন্দ্রেয়াস বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি আশেপাশে খুঁজেও কাউকে পায়নি। কিন্তু এরপর আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বাড়ির চাবি হারিয়ে যায়, চিলে কোঠা থেকে শব্দ শোনা যায়। রাতে মনে হয় বাড়ির ভিতরে কেউ হাঁটছে। আন্দ্রেয়াস তার প্রতিবেশীদের এসব কথা বলতেন, কিন্তু কেউ বুঝতে পারেনি এই ছোট ছোট ঘটনাগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছিল। এরপর আসছে 1922 সালের 31 মার্চ। সেদিন সন্ধ্যায় নতুন গৃহকর্মী মারিয়া বাউমগার্টনার হিন্টারকাইফে পৌঁছায়। তিনি জানতেন না যে বাড়িটাকে ঘিরে এর মধ্যেই অনেক অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। সেই রাতে বাড়ির ভিতরে কি ঘটেছিল সেটা আমরা নিশ্চিতভাবে জানি না, কারণ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী বেঁচে ছিল না। তবে তদন্তকারীরা পরে যে তথ্যগুলো পান, সেগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়। পরিবারের সদস্যদের একজন একজন করে বাড়ির বাইরে গোয়ালঘরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের উপর হামলা করা হয়, একজনের পর একজন। তারপর হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে। সেখানে সে হত্যা করে মারিয়া এবং ছোট্ট জোসেফকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 6 জন মানুষ আর জীবিত রইল না। কিন্তু এখানে এই ঘটনা অন্য সব হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায়, কারণ সাধারণত খুনি হত্যার পর পালিয়ে যায়, কিন্তু হিন্টারকাইফের খুনি সম্ভবত পালায়নি, বরং সে বাড়িতেই থেকে যায়। হত্যার পর বাড়িটা বাইরে থেকে দেখলে অস্বাভাবিক কিছু মনে হতো না, বরং সবকিছু যেন আগের মতোই চলছিল। খামারের পশুগুলোকে দেখাশোনা করা হচ্ছিল, বাড়ির ভেতরেও মানুষের থাকার কিছু চিহ্ন ছিল, কিন্তু বাড়ির মানুষগুলো, তাদের কাউকেই আর বাহিরে দেখা যাচ্ছিল না। গ্রামের মানুষ প্রথমে বিষয়টা নিয়ে খুব একটা ভাবেনি। হিন্টারকাইফেকের বাড়িটা ছিল লোকালয় থেকে অনেকটা দূরে। পরিবারটা খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশা করতো না, তাই কয়েকদিন তাদের দেখা না গেলেও কেউ সঙ্গে সঙ্গে সন্দেহ করেনি। কিন্তু একটা বিষয় ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠল। ভিক্টোরিয়ার 7 বছরের মেয়ে সেসিলিয়া নিয়মিত স্কুলে যেত। হঠাৎ তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। একদিন গেল না, 2 দিন গেল না, তারপরও কেউ তাকে দেখতে পেল না। এবার গ্রামের মানুষের মনে প্রশ্ন জাগলো, বাড়িতে আসলে হয়েছে কি? পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে অন্তত কাউকে খবর দেওয়ার কথা, কিন্তু কোনো খবর নেই। কেউ বাইরে আসছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না। শেষ পর্যন্ত কয়েকজন সিদ্ধান্ত নিল হিন্টারকাইফেকের বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে আসতে হবে। তারা তখনও জানতো না বাড়ির ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে। আর দরজা পেরিয়ে কয়েক ধাপ এগোনোর পর তারা বুঝতে পারলো, এই বাড়িতে কয়েকদিন ধরে যে নীরবতা ছিল, সেটা স্বাভাবিক কোনো নীরবতা নয়। এক এক করে তারা এমন কিছু দেখতে পেল যা তাদের বিশ্বাস করিয়ে দিল এই বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটেছে। পরিবারের 6 জন সদস্যই আর বেঁচে নেই। কিন্তু রহস্য শুধু হত্যাকাণ্ডে শেষ হয়নি। বাড়ির ভেতরের কিছু চিহ্ন দেখে তদন্তকারীদের মনে হলো হত্যার পরও কিছু সময়ের জন্য সেখানে মানুষের উপস্থিতি ছিল। কেউ বাড়িতে ছিল, কেউ খামারের দেখাশোনা করেছিল, কেউ যেন এমন ভাবে চলাফেরা করেছিল যেন বাড়িতে এখনো সবাই বেঁচে আছে। কিন্তু সেই মানুষটা কে? সে কি হত্যাকারী? আর যদি সে সত্যিই হত্যাকারী হয়ে থাকে, তাহলে 6 জন মানুষকে হত্যা করার পর সে কেন সেই বাড়ি ছেড়ে পালায়নি?
এই প্রশ্নের উত্তরে হিন্টারকাইফের হত্যাকাণ্ডকে সাধারণ একটি খুনের ঘটনা থেকে ইতিহাসের অন্যতম রহস্যময় মামলায় পরিণত করে। এরপর ঘটনাটা আর গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, পুলিশকে খবর দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হিন্টারকাইফের খামার বাড়িতে পৌঁছে গেল। পুলিশ যখন ঘটনাস্থলে আসে তখন বাড়ির আশেপাশে ইতিমধ্যে কয়েকজন মানুষ জড়ো হয়ে গেছে। কেউ ঠিক বুঝতে পারছিল না কি ঘটেছে। পুলিশ প্রথমে পুরো জায়গাটা পরীক্ষা করতে শুরু করলো। গোয়ালঘর থেকে শুরু করে বাড়ির ভেতরের প্রতিটি ঘর খতিয়ে দেখা হলো। তারপর চিলেকোঠা, বাড়ির উঠান, খামারের আশেপাশের জমি, কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছিল না। তদন্তকারীরা বুঝতে পারছিলেন এই বাড়ির প্রতিটি ছোট তথ্য হয়তো তাদের খুনির কাছে নিয়ে যেতে পারে। কিন্তু তদন্ত শুরু হওয়ার পর একটা সমস্যা সামনে আসে। ঘটনাস্থল পুরোপুরি অক্ষত ছিল না। পুলিশ আসার আগে বেশ কয়েকজন মানুষ বাড়ির ভেতরে ঢুকেছিল। কেউ মৃতদেহ দেখেছে, কেউ বাড়ির বিভিন্ন জায়গায় গিয়েছে। ফলে ঘটনাস্থলের কিছু চিহ্ন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আজকের দিনে এমন একটা অপরাধের ঘটনাস্থল হলে পুরো বাড়ি ঘিরে ফেলা হতো, কেউ ঢুকতে পারত না। প্রতিটি জিনিসের ছবি তোলা হতো, আঙ্গুলের ছাপ, ডিএনএ, জুতার ছাপ সবকিছু পরীক্ষা করা হতো। কিন্তু 1922 সালে এই ধরনের আধুনিক ফরেনসিক ব্যবস্থা ছিল না। ফলে তদন্তকারীদের অনেকটাই নির্ভর করতে হয়েছিল চোখে দেখা প্রমাণ, সাক্ষীদের কথা এবং ঘটনাস্থলে পাওয়া সাধারণ চিহ্নের উপর। তারপরও পুলিশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাড়ির আশেপাশের পায়ের ছাপের ব্যাপারটা। কয়েকদিন আগে আন্দ্রেস গ্রোভার যে পায়ের ছাপ দেখেছিলেন সেগুলো আবার তদন্তের আলোচনায় আসে। ছাপগুলো জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে এসেছিল, কিন্তু সেখান থেকে ফিরে যাওয়ার কোনো স্পষ্ট চিহ্ন ছিল না। এটা কি কাকতালীয়, নাকি সেই মানুষটাই হত্যাকারী? যদি সে হত্যাকারী হয় তাহলে সে কোথায় গিয়েছিল? এই প্রশ্নের কোনো উত্তর তখন পুলিশের কাছে ছিল না। এরপর তদন্তকারীরা বাড়ির চিলেকোঠা পরীক্ষা করেন। পরে তদন্তে উল্লেখ করা হয় যে চিলেকোঠায় মানুষের চলাফেরার কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল। এতে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, হয়তো কেউ হত্যার আগে বা পরে সেখানে কিছু সময় কাটিয়েছিল। কিন্তু এখানেও একটা সমস্যা ছিল, এই চিহ্নগুলো থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে খুনি সেখানে লুকিয়ে ছিল। তবুও সন্দেহটা থেকে গেল, কারণ যদি সত্যিই কেউ চিলেকোঠায় লুকিয়ে থেকে থাকে তাহলে সে নিচে থাকা পরিবারের মানুষদের দেখতে পারত, সে তাদের দৈনন্দিন চলাফেরা বুঝতে পারত, এমনকি কখন তারা একা থাকে সেটাও জানতে পারত। আর তখন একটা ভয়ঙ্কর সম্ভাবনা সামনে আসে, হয়তো এই হত্যাকাণ্ড হঠাৎ করে ঘটেনি, হয়তো হত্যাকারী আগে থেকে পরিবারটিকে পর্যবেক্ষণ করছিল। পুলিশ এরপর বাড়ির ভেতরের জিনিসপত্র পরীক্ষা করতে থাকে, কিন্তু ডাকাতির মতো কোনো পরিষ্কার উদ্দেশ্য দেখা গেল না। মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার প্রমাণও পাওয়া গেল না। তাহলে খুনের কারণ কি? এই প্রশ্নটা তদন্তের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। কারণ একজন মানুষ যদি টাকা বা সম্পত্তির জন্য বাড়িতে ঢোকে তাহলে সাধারণত তার আচরণের চুরির কোনো চিহ্ন থাকার কথা। কিন্তু এখানে 6 জন মানুষ মারা গেছে, আর খুনের উদ্দেশ্য যেন অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে। তদন্তকারীরা তখন পরিবারের অতীত খুঁজে দেখতে শুরু করে। কে তাদের সঙ্গে শত্রুতা করত, কার সঙ্গে তাদের ঝামেলা ছিল, কে তাদের বাড়িতে আসা যাওয়া করত, কার কাছে বাড়ির ভেতরে তথ্য ছিল। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে পুলিশের নজর পড়লো ভিক্টোরিয়া গ্লেভিরের ব্যক্তিগত জীবনের দিকে। আর সেখান থেকে সামনে আসে একজন মানুষের নাম, আর সে হচ্ছে লরেন্স লিটন বাওয়ার। ভিক্টোরিয়া গ্যাব্রিয়েলের সঙ্গে লরেন্স লিটন বাওয়ারের সম্পর্ক ছিল জটিল। লরেন্স ভিক্টোরিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ভিক্টোরিয়ার পরিবার, বিশেষ করে তার বাবা আন্দ্রেয়াস গ্রোভার, এই সম্পর্ককে ভালোভাবে নেননি। সমস্যা আরো গভীর হয়েছিল ভিক্টোরিয়ার 2 সন্তানের পিতৃত্ব নিয়ে। লরেন্স দাবি করতেন ছোট জোসেফ তার সন্তান, কিন্তু ভিক্টোরিয়া তাকে বিয়ে করতে রাজি হননি। ফলে লরেন্সের মধ্যে অপমান, রাগ এবং অসহায়ত্ব সবকিছুই জমে উঠেছিল বলে ধারণা করা হয়। তদন্তকারীরা ভাবতে শুরু করলেন লরেন্স কি প্রতিশোধ নিতে পুরো পরিবারকে হত্যা করেছিলেন, নাকি তিনি শুধু একজন দুর্ভাগ্যজনক মানুষ যিনি ঘটনাটির সঙ্গে জড়িত না হয়েও সন্দেহের কেন্দ্রে চলে এসেছিলেন। কারণ 4 এপ্রিল যখন পরিবারের লোকজনকে খুঁজতে হিন্টারকাইফে যাওয়া হয়, লরেন্স সেই দলেরই সঙ্গে ছিলেন। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি পরিবারটিকে খুব ভালোভাবে চিনতেন। তিনি জানতেন বাড়ির গঠন, খামারের কাজ, পরিবারের অভ্যাস সবকিছু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি জানতেন ভিক্টোরিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে পরিবারের কতটা উত্তেজনা ছিল। কিন্তু লরেন্সের আচরণও তদন্তকারীদের কাছে অদ্ভুত মনে হয়েছিল। বাড়িতে ঢোকার পর তিনি মৃতদেহগুলোর কাছে গিয়েছিলেন, এমনকি তিনি নাকি বুঝতে পেরেছিলেন যে ভিক্টোরিয়ার দেহের উপর খড় চাপা দেওয়া হয়েছে। কেউ কেউ মনে করেন এই আচরণের সন্দেহজনক ছিল, আবার অন্যদের মতে তিনি শুধু আতঙ্কিত অবস্থায় নিজের পরিচিত মানুষদের খুঁজছিলেন। সমস্যা হলো তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ ছিল না। খুনের অস্ত্র উদ্ধার হলেও সেটি কার হাতে ছিল তা প্রমাণ করা যায়নি। আধুনিক ডিএনএ পরীক্ষা বা নির্ভরযোগ্য ক্রাইম সিন সংরক্ষণ কোনোটি তখন সম্ভব ছিল না।
ফলে সন্দেহে ছিল অনেকেই, কিন্তু নিশ্চিত উত্তর ছিল না। তদন্তকারীরা শুধু লরেন্সকে নয়, আরো বহু মানুষকে সন্দেহ করেছিলেন। পরিবারটির সঙ্গে কারো জমি নিয়ে বিরোধ ছিল কিনা, পুরনো শত্রুতা ছিল কিনা, কিংবা কেউ প্রতিশোধ নিতে চেয়েছিল কিনা, সবকিছু খতিয়ে দেখা হয়। কেউ বলল খুনের পেছনে সম্পত্তির লোভ থাকতে পারে, কেউ বলল পরিবারটির অতীতে কোনো গোপন ঘটনার এর সঙ্গে জড়িত, আবার কেউ মনে করলো খুনি হয়তো এমন একজন যে পরিবারটির উপর দীর্ঘদিন ধরে নজর রাখছিল। তদন্তে প্রায় 100-রও বেশি মানুষের নাম উঠে আসে বলে বিভিন্ন বিবরণে উল্লেখ করা হয়, কিন্তু কাউকেই আদালতে দোষী সাব্যস্ত করা যায়নি। এর মধ্যে সবচেয়ে অস্বাভাবিক তথ্য ছিল খুনি হয়তো হত্যার আগেই বাড়ির আশেপাশে লুকিয়েছিল। চিলেকোঠায় মানুষের চলাফেরার চিহ্ন, জঙ্গলের দিক থেকে আসা পায়ের ছাপ আর হত্যার পর পশুদের খাবার দেওয়া সবকিছু একসঙ্গে মেলালে মনে হয় হত্যাকারী বাড়ির প্রতিটি কোণা চিনত। হয়তো সে দিনের পর দিন অপেক্ষা করেছিল, হয়তো সে জানতো পরিবারের সদস্যরা কখন একা থাকে, হয়তো সে জানতো কখন তাদের একজনকে বাইরে ডাকা যাবে। আর সেই কারণেই তদন্তকারীরা মনে করেছিলেন হত্যাকাণ্ডটি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো অপরাধ নয়, এটা সম্ভবত পরিকল্পিত ছিল। তবে পরিকল্পনাটি কি ছিল? শুধু হত্যা, নাকি হত্যার পর বাড়িতে থেকে কোনো গোপন জিনিস খোঁজা? এই প্রশ্নের উত্তর আজও অজানা। হিন্টারকাইফের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো হত্যাকারী সম্ভবত সঙ্গে সঙ্গে পালিয়ে যায়নি। কিছু প্রত্যক্ষদর্শী এমনও বলেছিলেন হত্যার পরের দিনগুলোতে বাড়ির আশেপাশে অস্বাভাবিক কিছু দেখা গিয়েছিল। এগুলো যদি সত্যি হয় তাহলে খুনি অন্তত কয়েকদিন খামার বাড়িতে ছিল। ভাবুন, একটি বাড়ির গোয়াল ঘরে 4 জনের মৃতদেহ পড়ে আছে, বাড়ির ভেতরে আরো 2 জনের দেহ পড়ে আছে, আর সেই একই বাড়িতে কেউ রান্না করছে, পশুদের খাবার দিচ্ছে, রাত কাটাচ্ছে। এটা কি কোনো সাধারণ অপরাধীর আচরণ, নাকি হত্যাকারীর কাছে ওই বাড়ি ছিল নিরাপদ আশ্রয়? হয়তো সে জানতো পরিবারটির সঙ্গে কেউ নিয়মিত যোগাযোগ রাখে না, হয়তো সে ভেবেছিল কয়েকদিন কেউ সেখানে আসবে না, অথবা আরো ভয়ঙ্কর সম্ভাবনা, হয়তো সে মনে করেছিল ওই বাড়িটা তার নিজের। তদন্তকারীরা নিশ্চিতভাবে বলতে পারেননি বাড়িতে থাকা মানুষটি হত্যাকারী ছিল কিনা। পশুদের খাবার দেওয়ার প্রমাণ ছিল, কিন্তু সেই কাজটি কে করেছিল তা প্রমাণিত হয়নি। তাই খুনি 3 দিন বাড়িতে ছিল এই কথাটি মামলার সবচেয়ে জনপ্রিয় তথ্য হলেও এটি আজও চূড়ান্তভাবে প্রমাণিত নয়। বছরের পর বছর তদন্ত চলতে থাকে, এক এক করে সন্দেহভাজনদের সামনে আনা হয়, পুরনো সাক্ষীদের আবার জিজ্ঞাসাবাদ করা হলো। কেউ কেউ মৃত্যুর আগে এমন কথাও বলেছিলেন যা তদন্তকারীদের নতুন করে ভাবতে বাধ্য করেছিল। কিন্তু কোনো স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসেবে দাঁড় করানো যায়নি। কোনো অস্ত্র থেকে নিশ্চিত আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি, কোনো চিঠি বা নথি খুনিকে সরাসরি শনাক্ত করতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে সাক্ষীরা মারা গেলেন, প্রমাণ হারিয়ে গেল, ঘটনাস্থল আগের অবস্থায় থাকলো না। শেষ পর্যন্ত 1955 সালে মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ আছে। এর বহু বছর পর 2007 সালে জার্মানির একটি পুলিশ একাডেমির শিক্ষার্থীরা আধুনিক ফরেনসিক পদ্ধতি ব্যবহার করে মামলাটি নতুন করে বিশ্লেষণ করেন। তারা একজন নির্দিষ্ট সন্দেহভাজনের দিকে ইঙ্গিত করেছিলেন বলে জানা যায়, কিন্তু সেই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, কারণ তার পরিবারের বংশধরেরা তখনও জীবিত ছিলেন। আর তদন্তকারীদের হাতে থাকা প্রমাণ এত পুরনো ও অসম্পূর্ণ ছিল যে তারা আইনি দায়িত্ব নিয়ে কাউকে খুনি ঘোষণা করতে পারেননি। অর্থাৎ হয়তো তারা একটি সম্ভাব্য উত্তর পেয়েছিলেন, কিন্তু সেই উত্তর কখনো প্রকাশ্যে বলা হয়নি। হিন্টারকাইফের খামার বাড়ি পরে ভেঙে ফেলা হয়, কিন্তু বাড়িটি ধ্বংস হলেও রহস্যটি ধ্বংস হয়নি। আজও মানুষ প্রশ্ন করে জঙ্গলের দিক থেকে আসা পায়ের ছাপ কার ছিল, চিলেকোঠায় কে লুকিয়েছিল, পরিবারের সদস্যদের একজন একজন করে বাইরে ডেকেছিল কে, ভিক্টোরিয়ার সঙ্গে লরেন্স লিটন বাওয়ারের সম্পর্ক কি হত্যার কারণ ছিল, আর হত্যার পর যদি কেউ বাড়িতে থেকে থাকে তাহলে সে কিভাবে এত নিশ্চিন্তে সেখানে থাকতে পেরেছিল। সম্ভবত খুনি পরিবারটির খুব কাছের কেউ ছিল, সম্ভবত সে একজন অপরিচিত মানুষ যে দীর্ঘদিন ধরে বাড়িটিকে নজরে রেখেছিল, অথবা হয়তো সত্যিটা এমন কিছু যা কোনো একটি তথ্যের মধ্যে পুরোপুরি ধরা যায় না। হিন্টারকাইফের 6 জন মানুষ মারা গিয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গে মারা গিয়েছিল আরো একটি জিনিস, সেই রাতের সত্যিকারের গল্প। 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, সন্দেহভাজনরা সবাই মারা গেছে, বাড়িটি আর নেই, প্রমাণের বেশিরভাগই হারিয়ে গেছে। তবুও সেই নির্জন খামার বাড়ির গল্প আজও মানুষকে ভয় দেখায়, কারণ এই মামলায় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি শুধু খুনিকে নয়, প্রশ্নটি হলো 6 জন মানুষকে হত্যা করার পর সেই খুনি কি সত্যিই 3 দিন ধরে তাদের পাশেই বসবাস করেছিল? আর যদি করে থাকে তাহলে সেই অন্ধকার রাতে হিন্টারকাইফের বাড়িতে আসলে কে ছিল? উত্তর হয়তো কখনই জানা যাবে না। হয়তো খুনি সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিল শেষ প্রমাণটিও। আর তাই হিন্টারকাইফের হত্যাকাণ্ড আজও থেকে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যগুলোর একটি।